Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp / text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com. আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের অভিমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কিছুটা দেরিতে এই প্রোগ্রাম শুরু করার জন্য আপনাদেরকে প্রথমেই দুঃখ প্রকাশ করছি, এবং এরপর আজকে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা আজকের প্রোগ্রামটা কিছুটা সামান্য কিছু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করব। আমাদের কিছু সংবাদপত্র আমাদের সামনে আছে, এই সংবাদপত্রের বিভিন্ন হেডলাইন যেগুলো আছে আমরা সেই হেডলাইনগুলোতে আলোকপাত করার চেষ্টা করব। আর আমি প্রতি সপ্তাহের মতো আহমদ শফিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রাম, এবং আশা করছি যে আপনারা সবাই আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর প্রায় প্রতি সপ্তাহের মতো আমাদের স্টুডিওতে দুজন গেস্ট রয়েছেন, আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমার ডান দিকে রয়েছেন ইসহাক উদ্দিন ভাই। আপনারা গত সপ্তাহেও ইসহাক ভাইয়ের কাছ থেকে বেশ মূল্যবান কিছু ইনফরমেশন পেয়েছেন, এবং আমার সাথে রয়েছেন পারভেজ ভাই আমাদের সঙ্গে যোগ দেবেন আশা করছি। তাহলে আর দেরি না করে আমাদের যে খবরের কাগজগুলো যে আমরা দেখছি, খবরের কাগজের মূল যে খবরটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে যে মৌলানা জুবায়ের হামিদির খুনের ঘটনা। আমরা জানি যে খুবই মর্মান্তিকভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা মনে হয় যে এখনো ইনভেস্টিগেশনের মধ্যে আছে। জি, তো ইসহাক ভাইকে একটু আলোকপাত করার করতে বলবো। ধন্যবাদ ইসহাক ভাই, পারভেজ ভাই আপনার স্টুডিওতে আসার জন্য কষ্ট করে তো ইসহাক ভাই আপনি যদি একটু আলোকপাত করেন যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়ে গেল, এবং পুলিশ এখনো ইনফরমেশন বের করার চেষ্টা করছে, যে খতিয়ে দেখার চেষ্টা করছে যে আসলে ঘটনাটা কি হয়েছে। আপনি যদি একটু আলোক করেন। আসসালামু আলাইকুম আমাদের শ্রোতা ভাই বোনদেরকে যারা শুনতেছেন, মিডল পাথ, এবং আপনাকেও। আসলে এইটা একটা খুব জটিল ব্যাপার আর কি। আপনার এখনো কিছু মিলতেছে না, বাট আই নো হিম পার্সোনালি ইন দ্যাট রিজন। আমার বাসাতে আর কি, আমাদের বাসাতে উনি আমাদের বাতিজা এবং বাগনা ওদেরকে পড়াশোনা করাইতেন অনেক। অনেক আগের কথা আর কি এটা করতেন। অথচ আমি ওনার পিছনে নামাজ পড়েছি আপনার ওই যে মেনর পার্ক যে শাহজালাল মসজিদ, ওইখানেও তিনি কিন্তু ইমামতি করতেন। সো হি ইজ এ ভেরি জেন্টলম্যান, অ্যান্ড ভেরি নাইস পার্সন ইন দ্যাট সেন্স আর কি আপনার। কিন্তু রহস্যগুলো এখনো পুরা মিলতেছে না, বিভিন্ন শব্দগুলো আসতেছে। কেউ বলতেছেন যে ওনার ভাই জড়িত, ওরা ছিলেন, ফেসবুকেও আসছে এগুলা, যে ওরা একটা বাসাতে থাকছেন ওরা দুজন। পুলিশে কিন্তু এখনো বলতেছে না, যে কেউ বলতেছেন এখানে নাকি শর্ট করে মারছে, বা পুলিশে বলতেছে যে এগুলো আসলে হয় নাই, এবং চাকুর কোনো আঘাতও নাই, এরকম কিছু না। আচ্ছা, ওর মাথার মধ্যে ব্যথা আছে, ইঞ্জির আছে আর কি আপনার, বিকজ অফ দ্যাট হি ডাইড। তো রহস্যগুলো বিভিন্নভাবে আসতেছে। তো স্টিল উই হ্যাভ টু ওয়াইট, অ্যান্ড উই ডোন্ট নো এক্স্যাক্টলি বলতে পারবো না যে ওইটার জন্য ওইটা হয়েছে আর কি। কোথাও এরকম কি খবর আসছে যে ওনার ভাই এদেশে আসছেন, ওনার ভাইকে কি সন্দেহ করা হচ্ছে? উনি কি এটা কিন্তু ফেসবুকে এগুলো ছড়াচ্ছে খুব বেশি। আচ্ছা, কিন্তু মূল যে পত্রিকাগুলো আছে এই পত্রিকাগুলোতে এই ব্যাপারে কিছু বলা হচ্ছে না মনে হয়, এগুলোতে আসছে না এরকম। কিন্তু ফেসবুকে ওনার কোয়াইট ক্লোজ পিপল যারা আগে ওনার রিলেটিভ যারা যেগুলো, এরা কিন্তু কিছু দেখতেছে এরকম যে ওরাও সন্দেহ করতেছেন এই জিনিসটা হয়েছে আর কি। আচ্ছা, এটা পুরোটাই এখনো সন্দেহের ভিতরেই আছে। তো যাই হোক, সন্দেহের ভিতরেই এই জিনিসটা আছে। তো ব্যক্তিগতভাবে আপনি যেহেতু বললেন যে কিছুটা জুবায়ের হামিদ ভাইকে চিনতেন বেশ আগে হলেও, আপনি যদি কিছুটা আলোকপাত করার চেষ্টা করেন যে কি ধরনের মানুষ ছিলেন উনি। ওনার সাথে আমি অনেক সময় আলাপ হয়েছে আর কি। একসাথে আমরা নাস্তাও করছি, কিছু খাওয়া দাওয়া করছি আমার বাসাতে আর কি। আমরা
আমি ওই সময় থাকতাম আপনার ব্যাকটন, সো উনি ওই সময় নতুন আসছিলেন। তো ওনার যে ব্যবহারগুলা খুবই নরম ব্যবহারগুলা কি আপনি, হি ইজ ভেরি সফট ম্যান, ভেরি স্পিক ভেরি সফটলি, হি ইজ এ ভেরি রিলিজিয়াস, ইমামত ছিলেন আপনার, বুঝছেন। সো নর্মালি আমরা এটা আসলে ওনার কাছে আশা করি, কিন্তু এই যে রহস্যটা করে গেছে আপনার, আসলে দিস ইজ নট, এটা তো আরো কয়েকবার হয়েছে আমাদের সমাজগুলোতে, আপনি দেখছেন তো এইরকম ঘটনা কিন্তু কয়েকবার হয়ে গেছে, আসলে নতুন না। কিন্তু আরো কয়েকদিন আগে যে পারভেজ ভাই এবং ইসাক ভাই, আপনাদের মনে আছে মনে হয় যে কি একটা ছেলে কি তার মাকে আঘাত করেছিল মনে হয়, রোমান্স। জি, তো পারভেজ ভাই আপনার যদি কিছু মনে থাকে আমি যে আসতে চান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি যে জুবায়ের হামিদের কথাটা বলতে যাচ্ছি, যে আমরা যদি বিবিসি নিউজের ওয়েবসাইটে যাই এবং 23 অক্টোবরে দেখি, তখন সেখানে পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে ফার্স্ট পোস্টমর্টমে কোনো গানশট পায় নাই তারা, এবং একজনকে তার ভাই যে রুমে ছিল তাকে তারা সাসপিশিয়াস মনে করতেছে, এবং হামার উইন্ডেড, মাথার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে আর কি, এবং বাইরে থেকে কোনো আসার কোনো চিহ্ন তারা পায় নাই। সেজন্য তারা তাকে মনে করতেছে যে সে খুনের সাথে জড়িত থাকতে পারে, বাট কেন কি কারণে করেছে সেটা এখনো ক্লিয়ার না। তাছাড়া তার ভাই সালেহ আহমেদের আপডেটে দেখলাম যে উনি বলতেছেন তার মেন্টালি একটু সমস্যা থাকতে পারে, বাট আবার আরেকটা মেসেজে দেখলাম তো আবার কিন্তু বাংলাদেশে কিন্তু এমপি প্রার্থী ছিলেন ওই গত ইলেকশনে, এটা আমার সঠিক জানা নাই, বাট আমি দেখছি যে উনি একটা ছবি আছে যেখানে উনি আওয়ামী লীগ উলামা লীগের শ্রীমঙ্গলের সভাপতি, এবং ওখানে আমাদের যে উপাধ্যক্ষ আব্দুল শহীদের সাথে ওনার এই ইনফরমেশনের কি কোনো সোর্স আমরা দিতে পারবো, কোত্থেকে আসছে এটা? কোনটা? ওই যে উলামা লীগের কথা বললেন, এটা আমরা আমার কাছে একটা পিকচার আছে, এই পিকচারে আমি দেখতেছি উনি ওনার সাথে উপাধ্যক্ষ আব্দুল শহীদের একটা পিকচার আছে, এবং এটা আচ্ছা ঠিক আছে। আরেকটা খবর আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে যে এই যে যৌতুকের ব্যাপার, ব্রিটেনের যৌতুকে জর্জরিত ব্রিটেন, এটা লন্ডন বাংলায় এসছে। তো এটা কতটুকু সত্য, বা আমাদের সমাজে কতটুকু কি পরিমাণ এটা আঘাত করছে বলে আপনারা মনে করছেন? মনে হয় পারভেজ বলবেন, যৌতুক শব্দ আমি বুঝিনি আসলে, আপনি বলে পরে হয়তো। যৌতুক আমি নিউজটা পড়ি নাই, বাট যেটা মনে হয় ইঙ্গিত করা হয়েছে, আমাদের যেসব ভাইরা ইলিগাল হিসাবে এদেশে এসেছেন, অথবা যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন এবং লিগ্যাল হওয়ার জন্য আমাদের এখানে বিয়ে শাদীর জন্য যে চেষ্টা করতেছেন, তাদের উপর একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেয়া হয়। কোনো অ্যামাউন্ট দেখা গেছে 15,000 20,000 পাউন্ড, এবং এইটা আগে হয়তো অনেকটা বাকি রাখা যেত, এখন সব পয়সাটাই আগে পাত্রীর অ্যাকাউন্টে দিতে হয়। তার জন্য আর কি আমাদের ভাইরা অনেক সময় দেখা গেছে যে 1 মাস 2 মাস পরও, এবং অনেক ঘটনা ঘটেছে মাত্র 1 সপ্তাহের মধ্যেই বিয়া ভেঙে গেছে, কিন্তু টাকাগুলো আর ফেরত নিতে পারে নাই। এইটাই মনে হয় মূলত আলোকপাত করা হয়েছে, এবং এইটা একটা কিছুটা মেয়েদের দিকেও, মেয়েদের কথা বলা হচ্ছে, মেয়েদের কথা বিশেষভাবে বলা হচ্ছে, এটা যে এখানে বলা হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হয় যে ব্রিটেনের সমাজ ব্যবস্থা খুব চাকচিক্যময়, কিন্তু এর সাথে আছে যৌতুকের কিছু ঘটনা, এবং মেয়েদের কথা বলা হচ্ছে যে মেয়েরা তাদের যৌতুক না দেওয়ার জন্য প্রতিনিয়তই হ্যাস্তন্যস্ত করা হচ্ছে, ঘরবন্দি করে রাখা হয়, এই রকমের ঘটনা নাকি ঘটতেছে। এটা পার্টিকুলার হয়তো 2-1টা হতে পারে, বাট আমার সঠিক জানা নাই কোনটা হওয়ার অসম্ভব নয়। যারা দেশ থেকে আসছে তাদের সময় অনেক সময় অত্যাচার করা হচ্ছে, অনেক সময় তাকে বন্দি রাখা হচ্ছে, এটা হইতে পারে। এটা আমাদের সমাজ ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তো মূলত আমাদের দেশের কালচারই এখানে বহন করতেছি, আর আমাদের মা বোনেরা এবং অনেক সময় প্যারেন্টসরা এডুকেটেড না থাকার কারণে, ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে এই ঘটনাগুলো বারবার করে যাচ্ছে। আচ্ছা আফসার ভাই, এই জিনিসটা কিন্তু আমাদের আমরা যদি বলি এটা তো অনেক, আসলে আমি এগুলো আরো অনেক শুনেছি আর কি জিনিসগুলো আপনার,
দেশে থাকতে ছোটবেলায় শুনেছি এগুলো মানে আরো হয়তো বেশি ছিল আগে, হয়তো এগুলো কমে আসতেছে। লাইক আই এম শিওর লট অফ পিপল আর লার্নিং দিন, মোটামুটি তারা একটা পর্যায়ে চলে আসছে আমাদের এটা কালচারের মধ্যেই নেই। এই যে বেমারটা, এই যে অসভ্য জিনিসগুলো মানে চলে আসতেছে, এইগুলা কি আমরা কি বলতে পারি এগুলো কোথা থেকে আসতেছে বা কোথা থেকে আমদানি করা হইতেছে? এটা যদি আমাদের কালচারে নাই, ডেফিনেটলি তো নাই। বিকজ আমরা যদি আপনি আমাদের কালচার বলতে কি মুসলমান কালচারে যেটা বলতেছি, এগুলো তো মুসলমান কালচার আসলে ভিন্ন, কিন্তু আমরা যারা পারভেজ ভাই হয়তো বলতে পারবেন যারা সাবকন্টিনেন্টের আমরা যারা, পারভেজ ভাই যেমন আমাদের 80-র দশকের দিকে দেখতাম যে আমাদের এই ব্যাপারটা বাংলাদেশে চরম আকারে ছিল। মেয়েদেরকে সাংঘাতিক রকমের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হইতো। অনেক সময় ছিল যে তাদেরকে বাবার বাড়ি ফেরত দেওয়া হইতো, অথবা অত্যাচার করা হইতো, মৌখিক অত্যাচার, কোনো সময় দৈহিক অত্যাচার করা হইতো, এরকম একটা ছিল। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে একটা সামাজিক পরিবর্তন, কিছুটা একটা পরিবর্তন হয়েছে। এখন মানুষ ওই রকমভাবে মানে যৌতুক যারা নেন, যে ছেলেরা যৌতুক নেন, বাংলাদেশে আবার পরিস্থিতিটা অন্যরকম। মেয়েদের পরিবার যৌতুক দিতে অলমোস্ট বাধ্য, এরকম টাইপের একটা ছিল আর কি। কিন্তু ছেলেরা যৌতুক দিত না, এরকম মানে দিতে হইতো না আর কি। তো এই একটা পরিস্থিতি ছিল। তো এখন মনে হয় পারভেজ ভাই যে সিচুয়েশনটা কিছুটা ইমপ্রুভ করেছে বাংলাদেশে, যে একটু হয়তো শিক্ষিত শ্রেণীর মধ্যে ইমপ্রুভ করেছে, বাট এখনো যারা আমাদের একটু গরিব রয়ে গেছে, একটু অজয় পাড়াগার রেখেছে, তাদের মধ্যে ইমপ্রুভ করে নাই। ওই দিন টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখলাম যে একজন শিক্ষিত মেয়ের বিয়ে হওয়ার জন্য কথাবার্তা ঠিক হয়েছে এবং ছেলে আইটি ইঞ্জিনিয়ার। ঘটনাটা ইন্ডিয়াতে হয়েছে আর কি। তখন তারা দুই পক্ষ যখন কথাবার্তা হয় তখন তারা বলছিল যে আমাদের কিছু দিতে হবে না, শুধু আমরা মেয়ে তুলে নিব। বাট যখন কার্ড ছাপা হয়েছে, দাওয়াত দেওয়া হয়ে গেছে, তখন ছেলের পক্ষ বলছে আমাদের এই জিনিস দিতে হবে। এটা একটা চাপে ফেলাইছে আর কি। যখন দাওয়াত হয়ে গেছে তখন তো তারা ভাগ করতে পারবে না। এরপর এইভাবে মেয়ের উপর একটা করে একটা করে তারা বার্ডেন দিছে, গাড়ি দিতে হবে, লোকদের এইরকম করতে হবে। এবং জাস্ট ওয়ার্স জিনিস করছে ওরা। যখন বর বাসায় আসছে তখন বলছে বরের বাপকে একটা সোনার চেইন দিতে হবে, না হয়তো তারা ছেলেকে নামতে দিবে না। তখন তারা গেটের মধ্যেই তখন তারা ব্যবস্থা করে দিছে। এরপর ছেলেটা আমেরিকায় চাকরি পাইছে। তো পাওয়ার পর বলছে যে মেয়ের বাবাকে বলছে যে আমি মেয়েকে নিতে হলে আমাকে টিকিট দিতে হবে, তোমার মেয়ের টিকিট আমারটা গভর্নমেন্ট কোম্পানি দিতেছে, বা তোমার মেয়েরটা তুমি দিতে হবে। যখন মেয়ের টিকিট দেওয়া ওইখানে গেল মেয়েটা, তখন দেখা গেল যে আসলে এই মেয়ের টাকাটাও কিন্তু কোম্পানি দিছে। আবার ওইখানে যাওয়ার পর বলছে আমি তো বাসা নিছি, সবকিছু নিয়ে, এখন তোমার বাবাকে বলো আমাকে ফার্নিচার দেওয়ার জন্য, আমাকে গাড়ি দেওয়ার জন্য। আমেরিকাতে অথচ ছেলে $70,000-80,000 ইয়ারলি কামায়। সো এইরকম সব জায়গায় হইতেছে, শিক্ষিত অশিক্ষিত সব জায়গায়। আচ্ছা, বিভিন্ন সময় আমরা দেখি, এটা আসলে নাটকের মতো আর কি। বিভিন্ন সময় আমরা যে ইন্ডিয়ান নাটকগুলো দেখি, এগুলাতে দেখা যায় অনেক সময় তাদের একটা মানে এইরকম তাদের বেশি অংশ আসলে ইন্ডিয়ান এগুলা চলে আসছে, ওখান থেকে চলে আসছে, আমদানিগুলো ওইখান থেকে হয়েছে আমাদের লাগে আর কি আপনার। অথচ আমরা যে নাটকগুলো দেখি, যেগুলো ইন্ডিয়ান নাটকগুলো যেগুলো আছে আর কি আপনার, যেগুলো দেখা যায় তারা এইরকমই পরিবেশটা এইরকম। কিন্তু আমাদের এই যে সমস্যাগুলো আসলে তো মানুষের একটা জীবন নষ্ট হয়ে গেছে, সারা একটা জীবন নষ্ট হয়ে যেতেছে আপনার। এইগুলো আসলে তো আমাদের কিছু দায়িত্ব শুনতে হবে, যারা যারা সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন, এই জিনিসটা একসাথে করতে হবে। মনে করেন আপনার যেমন আমাদের ইমাম যারা আছেন, অথবা আমাদের যে শ্রদ্ধেয় যারা নেতা, যারা আপনার নেতৃত্ব দিতেছেন আপনার সামাজিকভাবে, এরা কিন্তু মিলিতভাবে এটা মানে এই জিনিসটা দূর করতে হবে আর কি আপনার, নাইলে কিন্তু সম্ভব না। আর যে জিনিসটা খারাপ বলতেই হবে, এটা আসলে ছাপাইয়া কোনো লাভ নাই, কিন্তু এটা তো পরিবর্তে আমার চলে আসবে। এরকম তো হয়ে যাইতেছে, অনেক সময় এরকম হইতেছে আসলে। বাট এটা একটা মূল কারণ হলো যে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু কোনো না কোনো ভাবে হিন্দু দ্বারা পরিচালিত, বা তাদের আচার আচরণ আমাদের অনেক সমাজ ব্যবস্থার সাথে মিশে গেছে। তো হিন্দুদের আবার মেয়েদের তাদের সম্পত্তিতে কোনো অধিকার নাই, না থাকার কারণে তারা বিয়ে শাদিতে মেয়েদের যা দিবার তা একসাথে দিয়ে দিত। কিন্তু এই প্রচলনটা পরবর্তীতে মুসলমানদের কাছে চলে আসছে। কিন্তু মুসলমানদের বাবার সম্পত্তিতে কিন্তু মেয়ের যেমন অধিকার আছে, আবার স্বামীর সম্পত্তিতে অধিকার আছে। তখন মেয়েদেরকে না দিলেই হয়, যতটুকু সম্ভব ততটুকু দিতে হয়। আবার ছেলেদের উপর পালানো দেওয়া হয়েছে যে অলিমা করার জন্য, খাবার করার জন্য। কিন্তু এটা তো আমাদের সমাজে উল্টো হয়ে গেছে।
এখন মেয়েদের উপর এই যে হিন্দু প্রচলন অনুযায়ী এখন মেয়েদের পরিবারের উপর এটা অনেক সময় দেখা গেছে যে অনেকে যদি প্রেশারও না দেয় তারা বলে আমার ইজ্জতের প্রশ্ন, আমার মেয়ের বিয়েতে এই দিতে হবে, ওই দিতে হবে, টোটো ফার্নিচার দিতে হবে, খাওয়াতে হবে। এটা সামাজিক ব্যবস্থার সাথে মিশে গেছে। হ্যাঁ, সেটাই। আরেকটা ব্যাপার এখানে আসছে যে আমরা যদি বাংলা পোস্টটা দেখি, বাংলা পোস্টটা এটার মধ্যে আসছে যে স্টুডেন্টদের অ্যাপিল রাইট বাতিল করা হয়ে গেছে। স্টুডেন্টের আপিল রাইট বাতিল এ ব্যাপারে বলা হচ্ছে যে ব্রিটেনে অবস্থানরত বিদেশি স্টুডেন্টদের এবং যারা ব্রিটেনের বাইরে থেকে আবেদন করছেন তাদের সবার ক্ষেত্রে এখন থেকে আপিল রাইট থাকছে না। আপিল রাইটের পরিবর্তে হোম অফিস টিয়ার 4 স্টুডেন্টদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার সুযোগ দিচ্ছে। এতে করে কি হবে পারস ভাই? আসলে আমরা তো আইনের লোক না, এই বিষয়ে আমরা ভালো জানি না, বাট যেটা বলতে পারি সামাজিক বা স্টুডেন্টদের উপর কি রকম এজ এ বিজনেসম্যান বলতে পারি যে স্টুডেন্ট না থাকার কারণে আমাদের ব্যবসায় অনেক ইম্প্যাক্ট হয়েছে। আচ্ছা। এবং ওই দিন আমাদের একটা মিটিং ছিল, তো আমরা যারা বিয়ে শাদী বা কেটারিং এর ব্যবসা করি এখন তারা যে সহজলভ্য ছিল যে ওয়েটার ওয়েট্রেস, এটা মনে হয় 2015 এর পরে অনেক হার্ড হয়ে যাবে। এখনই অনেক সমস্যা হয়ে গেছে যে স্টুডেন্টরা চলে গেছে, তারপর যারা এই দেশে ব্যবস্থা করতে পারে নাই তারা ইউরোপে চলে গেছে, আর ইমিগ্রেশনের এইভাবে কড়াকড়ির জন্য আরো যারা আছে তারা বাক করতেছে। অনেক দেখা গেছে 8-9 বছর এই দেশে থাকতেছে, এখন আর আপিলের রাইট নাই বা লিগেল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন তারা দেশে চলে যাচ্ছে। একদিকে ছেলের ভবিষ্যৎ যেমন নষ্ট হচ্ছে, সেমন আমরা অনেক দক্ষ যারা কাজ করতো তাদের হারাইতেছি। এইটার সাবস্টিটিউট যারা আছে ইউরোপিয়ান, ইউরোপিয়ানরা এত বদার করে না, তারা এত কাজের হিসাব করে বা আমাদের ছেলেদের মতো মেয়েদের মতো হার্ড ওয়ার্কার নাই। তো এটা আমাদের পুরো যে যারা ব্যবসা বাণিজ্যে একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয়। এটা তো একটা দিক গেল, কিন্তু মনে করেন যে এই যে ছাত্রগুলো আসতো তাদের তো একটা লিমিটেড আওয়ার্স কাজ করার অনুমতি থাকে সাধারণত 20 ঘন্টা বা এরকম একটা ইয়ে আছে। তো এই কাজটা যদি তারা করতে পারতো তাহলে তো মনে করেন যে ব্রিটিশ সোসাইটিতে তারা ট্যাক্স দিত এবং অর্থনীতিতে তারা কন্ট্রিবিউশন করতো। তো এই জিনিসটা তো আমরা হারাচ্ছি। এটা অনেক রেমিটেন্স বা এই যে সরকারের যে ট্যাক্স এগুলা হারাচ্ছে সরকার, বাট আই ডোন্ট নো তারা কিভাবে কি জন্য পলিসি করতেছে। এটা যদি কোনো লয়ার থাকে তাহলে হয়তো ভালোভাবে বুঝাইতে পারে। না, স্পেশালি আপনাদের আপিলটা হেরে যান। আসলে অনেক সময় তো হয়েছে কি ওদের জুলুম তো হইতেছে। লট অফ দ্য টাইম ওরা অনেক পয়সা দিয়ে আসছে এখানে পড়াশোনা করার জন্য, জেনুইন লট অফ কেসেস এরকম আছে। এখন যারা নিয়ে আসছে, যেমন আপনার ইউনিভার্সিটি যেগুলো নিয়ে আসছে আপনার, ওদের শুধু ভুলের জন্য ওর জন্য আপনার আবার যদি তার জীবনটা নষ্ট হয়, কি যেমন সামটাইমস দে গো ব্যাক, আবার আসতে পারবে না 10 বছরের মধ্যে, আবার বোধহয় আসতে পারে না, এরকম আর কি আপনার। তাহলে ওয়ে ডাজ ইট গো? এখানে যদি আপিল যদি না হয় হাউ ক্যান ইট বি ফেয়ার? অ্যাপিল নাই, কিন্তু ওরা বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার সুযোগ আছে। এখন হয়তো একজন লয়ার বলতে পারবেন মনে হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট যেটা আছে সেটা আর অ্যাপিলের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, এখন অ্যাপিল আমরা তো জানি যে অ্যাপিল যখন করা হয় যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনই তারা আবার ফাইলটা বের করে আবার রিভিউ করে যে কোনো জায়গায় বাদ পড়লো কিনা, তারপরে আবার কেস তারা হয় ইয়েস বলবে অথবা না বলবে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি হয়, রিভিউ যদি সেই সমান কাজই হয়, তাহলে তফাৎটা কোথায়? আপিল তো পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু দেখা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ তো তাদের অফিসাররা করবে, তখন এটা তো তাদের আলোকেই করবে। আচ্ছা, হ্যাঁ, এটা হতে পারে। একটা জায়গায় আমরা ইবোলার কথা আমরা দেখতে পাচ্ছি, বাংলা পোস্টে আরেকটা সংবাদ এসছে, সেটা হচ্ছে যে ইবোলার ভ্যাকসিন আবিষ্কার। এটা কি কতটুকু সত্য আমরা একটু পড়ে নিই। অবশেষে ইবোলার বিরুদ্ধে লড়াইয়ের বড় সাফল্য অর্জন করেছে কানাডার চিকিৎসা বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত তারা আবিষ্কার করেছেন এই মরণ ভাইরাসের প্রতিষেধক। ইবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। কয়েক বছর গবেষণায় তারা এই অসাধ্য সাধন করেছেন। গত শনিবার কানাডার রাজধানী অটোয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। 21শে অক্টোবর থেকে কানাডার ক্লিনিক ও হাসপাতালে পরীক্ষামূলক ইবোলার ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হয়েছে। এর আগে অন্য প্রাণীর উপর ওই ভ্যাকসিন প্রয়োগ করে কার্যকর ফল পেয়েছেন বিজ্ঞানীরা। পারস ভাই, এইটা কতটুকু আমরা নির্ভর করতে পারি? একটা ভাইরাস আবিষ্কার করে এটা ট্রিটমেন্ট করে এটা দীর্ঘ সময়ের ব্যাপার, এই মুহূর্তে কিছু বলা যায় না।
এটা তা এখন মানুষের মধ্যে যদি আপনি প্রয়োগ না করেন তাহলে বুঝবেন কিভাবে যে রিঅ্যাকশনটা কি হচ্ছে? প্রয়োগ করার পরে তো আপনি সাথে সাথে কোনো রেজাল্ট পাবেন না। অনেক সময় দেখা গেছে অনেক আমাদের রিঅ্যাকশন হইতে পারে। অনেক দিন যাবত একটা মেডিসিন নিয়ে গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, তারপর একটা ডিসিশন দেওয়া হয়। হয়তো এটা আশাবাদী আমরা যে এরকম একটা মরণ ব্যাধির যদি কোনো ভাইরাস আবিষ্কার হয় তাহলে তো আমাদের জন্য মঙ্গল, এবং আমি আশা করবো এটা ভালোভাবে কাজ করে। বাট এটার ফুল রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা পারভেজ, আপনি তো মানে কিছু এটার সম্বন্ধে জানা আছে। আচ্ছা, মানুষ এখনো বলে যে স্টিল পিপল আর কনফিউজ যে দিস ইজ আ ম্যান মেড থিং, এটা মানে বানানো হয়েছে। যেমন এই জগতে অনেক সময় লোকে বলে যে এটা ছড়ানো হয়েছে, এটা কি এরকম? এটা সঠিক জানা নাই, বাট এটা তো রোগটা হলো আপনারা জানেন যে ইন্টারনাল এক্সটার্নাল ব্লিডিং, এবং এটা রোগটা মানুষের মধ্যে 21 দিন পর্যন্ত থাকতে পারে। তারপর আস্তে আস্তে তার 6 দিন পর আস্তে আস্তে এর উপসর্গগুলো বের হতে পারে, ব্যথা, জ্বর, এগুলা। বাট উপসর্গ যখন বের হয়ে যাবে তখন থেকে আপনার এটা অন্য কাছে সংক্রামক হতে পারে। যে এখানে হাত দিবে, ওই হাতে যদি কেউ লাগে, লালা লাগে, এখানে ঘাম লাগলে এইভাবে অনেকজনের কাছ যেতে পারে। এই জন্য এত প্রতিষেধক বা মহামারীর আকার ধারণ করতে পারে, যেটার জন্য সবাই হোল ওয়ার্ল্ড খুব চিন্তায় আছে। এবং এই পর্যন্ত 10,000 লোক আক্রান্ত হয়েছে এবং 5,000-এর মতো লোক মারা গেছে, এবং এটা আরও স্প্রেড হবে। এটা কিন্তু আবার খুব ব্যাপকভাবে সব দিকে আপনার, যেমন স্পেশালি ইন দ্য প্রাইমারি স্কুল অ্যান্ড সেকেন্ডারি স্কুল। ইভেন মাই বয়, হি ইজ অনলি 11. He said to me, he's coming to London now. I said, if he comes to London, but how is he coming? Is he walking or running? He said, no, he's coming, Dad, he's coming. You have to be careful now. এটা বিরাট একটা ভয়ঙ্কর হয়ে গেছে আর কি আপনার জিনিসটা। এটা অনেক সময় হইতে পারে সোয়াইন ফ্লু নিয়ে ওরা অনেক কিছু বললো, এরকম হবে যাবে, এইরকম হবে, বাট শেষে দেখা গেল কিছুই হয় নাই। তাদের প্রচারটা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে বলে মনে হয়, বুঝছেন? মানে একটা ভয়ের সৃষ্টি হয়ে যেতেছে আর কি, যে সামহাউ কিছুটা ভয়ের সৃষ্টি হয়েছে। যেমন মনে করেন আমেরিকা, স্পেন, এই দুইটা জায়গায় যখন কয়েকজনকে দেখা গেল, কয়েকটা কেস এক জায়গায় স্পেনে হইলো, সেটা হচ্ছে যে নার্স মনে হয়, একজন নার্সিং, সে ওই ওয়েস্ট আফ্রিকার ওই জায়গাগুলোতে তারা ট্রিটমেন্টের জন্য বা সেবার জন্য গেছিল, কিন্তু ওখানে গিয়ে আক্রান্ত হওয়ার পরে তাকে নিয়ে আসা হয়েছে মনে হয় না। এটা আমেরিকার কেস মনে হয়, আমেরিকার কেস। হ্যাঁ, কিন্তু আবার হচ্ছে যে মহিলা আক্রান্ত হয়েছিলেন উনি ভালো হয়ে গেছেন। এখন জানি না যে পুরোপুরি ভালো হইলেন কিনা, কিন্তু মোটামুটি বলা হচ্ছে যে উনি মোটামুটি সুস্থতা অর্জন করছেন, এটি বলা হচ্ছে আর কি। তো হয়তো আমাদের জন্য কিছুটা সুখের খবর আছে। ওই দিন তো দেখলাম ইন্ডিয়াতে ইবোলার ভাইরাস রোগী দেখা গেছে, বা মোটামুটি এটা আরো ব্যাপক আকার দাঁড়াবে বলে মনে হয়। কারণ যেভাবে লোক এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছে, আসা যাওয়া করতেছে, এটা যেহেতু ছোঁয়াচে রোগ বা সংক্রামিত রোগ, সেহেতু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ধন্যবাদ পারভেজ ভাই। সুধী শ্রোতা মণ্ডলী, আমরা এখন বরাবরের মতো ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির পর আবার এসে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো আশা করছি। এবং আমরা এও আশা করছি যে আপনারা বিরতির পর আপনাদের সঙ্গ পাবো, এবং এই আশা ব্যক্ত করে আপনাদের সঙ্গে বিরতির পরে দেখা হচ্ছে। ধন্যবাদ। শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অভিমত অনুষ্ঠানে। আপনারা এই প্রোগ্রাম শুনছেন মিডল পাথ রেডিও থেকে। মিডল পাথ রেডিওর আপনারা গুগলের প্লে অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, এবং ডাউনলোড করে আমাদের প্রোগ্রাম আপনারা শুনতে পারবেন। এবার আমরা আরেকটা খবরের দিকে যাব, সেটা হচ্ছে যে অপরাধ দমনে আরও কঠোর হলো ব্রিটেন। এখানে বলা হচ্ছে সন্ত্রাস দমনে ব্রিটেন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা ব্রিটেনে এসে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন, বা যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড করতে এসেছেন, তাদের দমনের বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে। ইসাক ভাই, আপনার কাছে যদি আমরা আসি এই খবরটার ব্যাপারে। আপনি তো বলে দিয়েছেন আসলে। না, এখানে কিভাবে দেখছেন আপনি? যেমন এটা কি আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে পড়বে, না এটা আসলে হচ্ছে কি বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে তারা আপনার এক্সপার্টিজ অথবা পুলিশ নিয়ে আসতেছে। সো দিস উইল বি লাইক ইন্টারন্যাশনাল লিঙ্ক,
এন্ড দে অলসো মানে রাস্তাতে মানে অনেক মানে পুলিশগুলো আগে ছেড়ে দিতেছে। তারা ভাবতেছে যে আপনার বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপিয়ান মেনলি আর কি আপনার এখানে বলা হইতেছে, ওরা কি দে সামটাইম দে ডু বড় বড় ক্রাইমগুলো আপনার অর্গানাইজ করে আর কি আপনার দিস ইজ দ্য টার্গেট তারা ওদেরকে ধরার জন্য। বাট আই ডোন্ট নো হাউ সাকসেসফুল দে উইল বি, বিকজ আপনি দমন যদি আপনার এইভাবে করেন যে অন্য দেশ থেকে নিয়ে আসে অ্যান্ড ইউ গো কোয়াইট ফোর্স অন দেম, এটা কিন্তু দিস ইজ নট এই দেশে কিন্তু স্বভাবের বিরোধী আর কি, আমার কাছে যেটা লাগে আর কি আপনার তাদের স্বভাব বিরোধী। আচ্ছা, অ্যাকচুয়ালি ইউ আন্ডারমাইনিং দের, এই দেশের পুলিশগুলো আপনি আন্ডারমাইন করতেছেন। এটা কি এরকম হইতে পারে যে মনে করেন যে মানে সবাই ওরা কি এই দেশে এসে তারপরে ইয়ে করবে নাকি না এটা সহযোগিতার মতো থাকবে? যেমন মনে করেন যে একটা এক্সাম্পল বলছি, যেমন ফ্রান্সের পুলিশ তারা মনে করলো তাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে 3 জন ব্যক্তি মিস্টার এ বি সি তিনি এই দেশে আছেন, উনি ক্রাইমের সাথে জড়িত আছেন বা এরকম কোনো ঘটনা, তখন ওনাকে যে কোঅপারেশনের যে আচ্ছা আচ্ছা তারা এখানেই আছেন আপাতত। আচ্ছা, সো দে ইউজিং देयर মনে করেন আপনার যদি একটা দেশ থেকে আসে দে হ্যাভ অলরেডি দে হ্যাভ ইনফরমেশন देयर, সো ওখানে আসে সো দে হেল্পিং देम। আচ্ছা 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 আচ্ছা, বাট আই থিংক দিস মাইট ব্যাকফায়ার, we seen that before। এখন কিন্তু আবার ওই আগের মতো ওই জন্য স্টপ এন্ড সার্চ এগুলা কিন্তু আবার বাড়িয়ে যেতেছে এবং এইগুলো যেন ওরা বাড়াইতেছে এগুলা কি আপনার স্টপ এন্ড সার্চ। আচ্ছা, ইট ক্যান বি অনেক ইনিশিয়েন্ট মানুষ কিন্তু এখানে এই জামালাতে পড়ে যেতে পারে আর কি আপনার। দিস ইজ এই একটা ভয় আছে যে ইনোসেন্ট মানুষ, নিরপরাধ মানুষ এই ইয়েতে ঝামেলার মধ্যে। কিন্তু মনে করেন যে এই ঝামেলার পরেও যদি আমরা আমাদের জীবন যদি সিকিউর হয় তাহলে কি এটা এই ঝামেলা কি ঠিক আছে নাকি এটা খুব বেশি ঝামেলা আমাদের জন্য এবং জীবন বাঁচানোর জন্য এটা করলেও আমরা যদি বিভিন্ন দেশের সাথে তুলনা করি এই দেশের আপনার মানে তুলনামূলক দে কোয়াইট রিয়েলি গুড ইন দোজ কাইন্ড অফ কেসেস। আর আপনি যত হেভি ওয়েট নিয়ে নামবেন আপনার দে উইল রিঅ্যাক্ট হিজ ওয়েল, দে অলসো স্মার্ট ইজন্ট ইট? সো আপনি আসলে এই দেশে মানে এটা আমার কাছে মানায় না কি, আমার কাছে লাগে যেমন এটা কোয়াইট আনন্যাচারাল টু হ্যাভ পিপল ফ্রম আউটসাইড অ্যান্ড গোয়িং অ্যান্ড লুকিং ফর দোজ গাইজ অ্যান্ড অন দ্য ওয়ে লট অফ পিপল উইল বি humiliated, a lot of them will be put in prison without any right reasons. আমার কাছে লাগে এরকম আর কি আপনার। At the moment crime is quite down actually at the moment. আরেকটা সংবাদ আমার চোখে পড়লো এই মাত্র, সেটা আমি একটু শেয়ার করি ইসাক ভাইয়ের সাথে। সেটা হচ্ছে জনজীবনে এসছে, সেটা হলো রাজতন্ত্র রক্ষায় প্রস্তুত সৌদি সেনাবাহিনী। তারা বলছে যে দেশ ও রাজতন্ত্র রক্ষায় সৌদি সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুর রহমান বিন সালে আর বুনিয়ান। বুধবার রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী সহ দেশটির সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মকর্তাদের বৈঠকে তিনি কথা বলেন। এটা কি আলাদা একটা আর্মি গ্রুপ মানে আলাদা সিকিউরিটি করা হয়েছে ওদের জন্য? না, আলাদা সিকিউরিটি না, এটা হচ্ছে যে মানে সৌদির যে সেনাবাহিনী তারা বলছে যে রাজতন্ত্র রক্ষায় তারা প্রস্তুত। এই কথা বলার দরকারটা কি? রাজতন্ত্র তারা অলরেডি পাহাড়া দিচ্ছেন, মানে এটা সবসময়ই ছিল। That's the only reason Americans they anyway ওদেরকে রক্ষার জন্য ওদেরকে এটার জন্য তো এটার অ্যানাউন্সমেন্ট কি ওনারা কি মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন নাকি নতুন করে এটা রিনিউ করতে হইলো কেন? সারপ্রাইজিং, আমার সাথে হাসি আসতেছে আর কি। রাষ্ট্রতন্ত্রের অনেক নিউজ কমিউনিস্ট কান্ট্রির মতো আমরা পাই না, ওতে ইনসাইড কিছু হচ্ছে যার জন্য তারা এটা রিঅ্যাসুরেন্স মানুষের জন্য যে আপনারা চিন্তা করবেন না, আমরা রাষ্ট্রতন্ত্র টিকায় রাখবো, গণতন্ত্র আসার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। We are safe, we are in safe hands. আচ্ছা ঠিক আছে, পারভেজ ভাই আপনি যদি একটা, আমার কাছে বাংলা টাইমসে একটা রিপোর্ট, সেখানে লেখা হয়েছে শিশু দারিদ্র্যে সারা দেশের মধ্যে শীর্ষে টাওয়ার হ্যামলেটস, এবং যে চাইল্ড প্রপার্টি রিপোর্ট করেছে তাতে দেখা যায় যে প্রতি 2 জনের মধ্যে একজন শিশু টাওয়ার হ্যামলেটসের দারিদ্রতার মধ্যে বেড়ে উঠতেছে, বসবাস করতেছে। আচ্ছা, হ্যাঁ বেড়ে উঠতেছে, এবং সারা দেশের মধ্যে 30% বা % শিশু দরিদ্র জীবনযাপন করলেও টাওয়ার হ্যামলেটসে এটার পরিমাণ 49%, প্রায় 50%। আচ্ছা, এটার জন্য আমাদের আসলে চিন্তার ব্যাপার। এখানে মেইনলি আমরা বাংলাদেশিরা থাকতেছি, মুসলমানরা থাকতেছি, তো তাদের লেখা হয়েছে যে এখানে
অস্বাস্থ্যকর ও পুষ্টি জীবনযাপন, লাইফ স্ট্যান্ডার্ডের দিক থেকে খুব খারাপ অবস্থা এবং নিম্নমানের এইসব বিবেচনা করে আমাদেরকে এত ডাউনগ্রেড করা হয়েছে আর কি। আর সেকেন্ডে আছে বার্মিংহামের লেডি পুল, সেটাও আবার মুসলমান পাকিস্তানি অধ্যুষিত। আচ্ছা, আমাদের মুসলমানদের জীবনযাপনের মান উন্নত হওয়ার কথা ছিল, সেখানে আমরা অনেক নিচে নেমে গেছি। স্পেশালি বাংলাদেশির আমরা হয়তো বাচ্চাদেরকে আমরা ঠিকভাবে কেয়ার করতেছি না, তাদের কি খাবার খাওয়া দরকার, এই জাঙ্ক ফুড, এরপরে তাদের চলাফেরা বা লাইফ স্ট্যান্ডার্ড কিভাবে আপ করা যায় সেদিকে যথাসাধ্য আমরা চেষ্টা না করার কারণে এটা হইতেছে। আমরা তো এটা বলতে পারবো না যে সবাই গরিব, কিছু কিছু মানুষ তো স্বাবলম্বী আছে। অনেক সময় আপনি মানে এটা লক্ষ্য করা যায়, আপনি যে সময় স্কুলেতে যাবেন দেখবেন যে বাচ্চাদের আপনার যে মানে শার্টটা, হ্যাঁ, কাপড় চাপড়, এটা কিন্তু মানে কি হয় না, আপনাদের শার্টে দেখবেন ইটস নট ডান প্রপারলি। আপনি ওদের জুতাগুলো দেখবেন, এগুলো উই ক্যান সি। বা অনেক সময় তো আমাদের মা বাপ যারা আছে উই কোয়াইট স্মার্ট এন্ড কোয়াইট ফাইন, বাট আমাদের বাচ্চাদের ওরা তো আমাদেরই বাচ্চা, দে ইউজুয়ালি গেট বুলিড বাই বিকজ অফ দোজ। এই কাপড়গুলো এরকম দেখে, কাপড় যে জুতা যেগুলো দেখে, দে ইউজুয়ালি গেট বুলিড ইন দ্য স্কুল ইজ ওয়েল। এই জিনিসগুলো আমাদের মানে লক্ষ্য করা উচিত। একটা দিস ইজ এ কোয়াইট শেম অন আস, আমরা উই হ্যাভ টু লার্ন সামথিং ফ্রম দিস। দিস ইজ এ শেম অন আস, আমাদের বাচ্চা হচ্ছে। এবং এটা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 2013 থেকে 2014 এটা 7% বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ করছে। এটা অনেক ইনক্রিজ, 7% কিন্তু এক বছর অনেক ইনক্রিজ। এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। তো এখন এই যে জিনিসটা, এটা কি শুধুমাত্র বাবা মার নেগলিজেন্সির জন্য হচ্ছে নাকি না আমাদের? কারণ এখন আমরা জানি যে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা যাচ্ছি পরবেশ ভাই। সেটা হলো যে ব্রিটেনে আপনার অনেক দিনের মধ্যে সবচেয়ে লো মানুষের যে বেতনের কথা বলা হচ্ছে, যে অনেক একটা লো পেইড এর মধ্যে মানুষ বসবাস করতেছে সবাই, মোটামুটি সব জায়গায়। কিন্তু তারপরও এটা তো সারা দেশের অবস্থা একই রকম। কিন্তু বিশেষ করে এই চাইল্ড পভার্টির কথা যে বললেন, দারিদ্র্য সীমার নিচে অনেক বাচ্চারা বসবাস করতেছে, এই দুটা জায়গায় বেশি। হ্যাঁ, আমরা হলাম প্রথম। হ্যাঁ, প্রথম হচ্ছে এই টাওয়ার হ্যামলেটস, আর আরেকটা হচ্ছে বার্মিংহামের একটা জায়গা মনে হয় না, লেডিউড। আচ্ছা, এই দুটো জায়গা। তো তার মানে এটা ইকোনমি কি না অন্য কোনো কারণ? লেবার পার্টির যে আমাদের বেতনগিরি আসনের এমপি রোশন আলী বলেছেন যে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে, সেখানে ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে, শিশুর স্টার্ট সেন্টার গুলাকে রক্ষা করতে হবে। আমরা জানি অনেক স্টার্ট সেন্টার গুলা বন্ধ হয়ে গেছে, এবং পরিবারগুলোর জন্য চাইল্ড কেয়ার পরিধি আরো বৃদ্ধি করতে হবে। এগুলো হয়তো ইমপ্রুভ করলে কিছুটা হেল্প হবে। সেই সাথে সাথে আমাদের বাপ মাদেরও কিন্তু আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হ্যাঁ, আমার তাদের দিকে আরো খেয়াল নিতে হবে। অনেক সময় আছে যে যেটা আমাদের ইসাক ভাই বললেন যে কাপড় চোপড়ের ব্যাপারে তো এটা ক্লিননেসের আমাদের অভাব। তো এটা যদি আমরা একটু ক্লিন করে দেই, দুইটা কাপড় থাকলেই 2-3 পরের দিন ভালো করে ওয়াশ করে ইস্ত্রি করে দিই, তাহলে তো একটু স্মার্ট হয়ে যেতে পারে। সেটাই অনেক সময় দেখা গেছে যে আমার বাচ্চারা স্কুলে যেত, তো অনেক বাচ্চা লেটে স্কুলে যাওয়ার জন্য টিচার জিজ্ঞাসা করলে বলে যে সে লেটে উঠেছে। অনেক সময় দেখতাম যে সকালে ক্রিপস নিয়ে স্কুলে যাচ্ছে। তো এগুলো তো মা বাবার জন্য লেটে হয়তো ঘুমাইছে, হেলথি স্টার্ট না। আমরা জানি যে সকালের যে ডায়েট, অনেক ডাক্তাররা বলেন যে সকালের ডায়েটটা এত ইম্পর্টেন্ট যে বাচ্চারা যখন নাস্তা করে, ভালো নাস্তা করে যখন স্কুলে যায়, তাদের যে কনসেন্ট্রেশন লেভেলটা থাকে, যে বাচ্চারা রাস্তা না করে স্কুলে যায় তাদের কনসেন্ট্রেশন লেভেল সমান না। এটা আমিও পড়েছি। মোস্ট ইম্পর্টেন্ট হলো সকালে নাস্তাটা। সারাদিন আপনাকে কর্মক্ষম রাখার জন্য আপনার শরীরে, ইভেন আপনার খাবার ডায়েট গুলো সকালের খাবারের উপর নির্ভর করে। অনেক সময় আমার কাছে যেটা মানে শুকুনীয় যেটা লাগে, শুকুন যেটা লাগে, যারা নতুন বাবা, মানে আবার সেকেন্ড জেনারেশন যারা আগে আপনার নতুন বাবা যারা হয়েছেন, বেশি ওদের ব্যবহারটা, যেমন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসে অথবা নিয়ে দিয়ে যায়, ইউ ক্যান সি দিস ইজ দ্য লাভিং। একটা বোঝা যায় আপনার ওই বাচ্চাদেরকে দেখে, মা বাপে দেখে বোঝা যায় ওদের কিভাবে মানে পরিবেশটা কি, এটা বোঝা যায়, একটা ভালোবাসার পরিবেশ, একটা মহব্বত, হ্যাঁ, এইরকম দেখা যায়। কিন্তু আমার কাছে লাগে আর কি যে ওল্ডার জেনারেশন যেটা আর কি, দিস ইজ সামথিং মিসিং। উই ডোন্ট সি মানি পিপল ইন দ্যাট এজ গ্রুপ নিয়ে আসতেছে বা দিতেছে আর কি। সো অথবা তাদের যে কথা বলার যে ভঙ্গিটা,
এটা তো বুঝা যে are they not have a good relationship. আচ্ছা আচ্ছা This is something এটা যদি আমাদের ভুল আছে, এটা কি হইতে পারে ইসাক ভাই? যেমন মনে করেন যে আমরা প্রথম জেনারেশনের দিকের কথা যদি বলি, তাহলে মনে করেন যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ব্যাপার আছে, কালচারের ব্যারিয়ারের ব্যাপার আছে। মনে করেন যে আমরা বাংলাদেশ থেকে প্রথম যদি আসি, তাহলে এখানে মনে করেন যে হয়তো কমিউনিকেশনের ব্যাপার থাকতে পারে। তারপরে আরেকটা জিনিস হলো যে কালচারের হিউজ কালচারাল ডিফারেন্স দুইটা দেশের অথবা আমাদের চাকুরি যেগুলো আছে, যেমন আমরা যারা টেকওয়েতে কাজ করতেছি বা রেস্টুরেন্টে কাজ করতেছি, ওদের টাইমের মধ্যে আপনার এইগুলা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়। সেটা আমরা আরেকদিন আলাপ করেছি মনে হয়। মনে করেন প্রথম প্রোগ্রামে আমার মনে আছে যে যখন আমাদের গেস্ট নুরুদ্দিন ভাই যখন এখানে ছিলেন, তখন আমরা আলাপ করেছি যে আমাদের যে আনসোশাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, বা কেটারিং ইন্ডাস্ট্রি বলেন, সার্ভিস ইন্ডাস্ট্রিতে, যখন তাদের বিজি সময়টা শুরুই হয় মানে সোশ্যাল সময়ে। এখন সোশ্যাল সময়ে আপনি কি আপনার বাচ্চাদেরকে দেখবেন, ইয়ে করবেন? তো এখন নুরুদ্দিন ভাই বেশ সুন্দর করে বলেছিলেন যে আমাদের প্রায়োরিটি নির্বাচন করতে হবে, যে সবাইকে কাজ করতে হয়, এবং এর মধ্যে সবাইকে কাজ করতে হলেও প্রায়োরিটি নির্বাচন করতে হবে, প্রাধান্য দিতে হবে। কে প্রাধান্য? আপনার কাজ প্রাধান্য, কাজ যদি নাকি না সন্তান প্রাধান্য, আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার বাচ্চারা। এরকম ভাবে উনি একটা চমৎকার বলেছিলেন আর কি। মাঝে মধ্যে হয় কি আমরা মানে অ্যাজ এ স্টেপনি ফাদার্স আমরা আসলে কিছু ট্রেনিং প্রোগ্রাম রাখি আপনার মা বাবাদের জন্য আগে আপনার। সো এই জিনিসগুলো দেখা যায় তারা সময় আসেন, ওদের যে এই দেশের বাচ্চাদেরকে মানে কিভাবে লালন করা ভালো, আসলে এগুলো তো শিখতে হয়। আসলে এগুলো আসলে মানে অটোমেটিকলি হয় না, আসলে এগুলো আপনি আমাদের এই যে একটা ট্রেনিং এর কথা আমি শুনেছি, যে ওই যে প্যারেন্টিং ট্রেনিং বেশ কয়েক জায়গায় মনে হয় প্যারেন্টিং এর যে ট্রেনিং এখনো চলছে, এবং এটা কি কতটুকু ফলপ্রসূ বলে মনে করেন আপনি? যে বাচ্চা নতুন বাবা মা, নতুন যারা হচ্ছেন বা পুরাতন বাবা মা, তাদের জন্য কতটুকু সহায়ক বলে মনে করেন? বেশিরভাগ লাগতেছে আপনার যারা নতুন মানে ট্রেনিং এ যাইতেছেন, দে কোয়াইট নিউ পিপল। আচ্ছা, সেকেন্ড জেনারেশন বলা যায় আর কি আপনার। আমি নিজেই এটা ট্রেনিং নিয়েছি আর কি, আর আই এম শিওর আদার পিপল টুক ইট ইজ ওয়েল। আমার জন্য ইট ওয়াজ অ্যামেজিং টুল। কারণ আমি দেখছি আপনার ট্রেনিং এর পরে আর আগে যে মানে ব্যবধানটা আর কি আপনার রাত দিন বেশ কম, টোটালি রাত দিন বেশ কম। আপনি একজন বাচ্চাকে আপনার যদি আপনার যেমন মনে করেন আমার দুইটা ছেলে আছে, তো আমার প্রথম দিকে ট্রেনিং এর আগে হয়তো কি ওদেরকে আমি সব বলতাম যে ওইটা করো, ও স্কুলে এইটা করো না কেন, তো হি ইউজ টু সে ফিউ ওয়ার্ডস, এগুলো আসলে তার ফিক্স করা ইন হিজ হেড। হি ইউজ টু সে আই ডোন্ট কেয়ার, ও আই ডোন্ট নিড টু। এই শব্দগুলো শোনার পরে সাথে আমার মানে আমি গুসা হয়ে যেতাম আর কি। আই ইউজ টু চেঞ্জ মাই আমার মুড এন্ড এভরিথিং ইজ টু চেঞ্জ। ট্রেনিং এর সময় গেলাম আর কি, তো সে ইউজ টু সে আমাকে বলো তোমার হোয়াট ক্লিকস ইউ, কোন জিনিসটা মানে আপনার গুসাটা শুরু হয়। আচ্ছা, তো আমি চিন্তা করে বললাম যে আমার ওই শব্দগুলা বললে আই লুজ মাই কন্ট্রোল। সে বললো ওকে ফাইন, হোয়াট ইউ ডু ইজ ওইটা বললে ইউ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট অ্যান্ড দেন ইউ ওয়ার্ক সামথিং আউট। সো হি টোল্ড মি হাউ টু ডু ইট। সো আমি আমার ছেলেদেরকে বললাম যে তোমরা সময় শব্দগুলো বলো না, এগুলা কিন্তু আমার এফেক্ট করতেছে। আচ্ছা, সো ইউ হ্যাভ টু চেঞ্জ দিস ওয়ার্ডস। তো ওরা মোটামুটি বলতে দিছে ওইটা। আর আমি ইফ দে সে ইট, এখনো যদি বলে আর কি আপনার, আমি এটা অ্যাভয়েড করে দিই সব সাথে সাথে, আই লুক ফর সামথিং এলস। আচ্ছা, সো ওই যে একটা ইফ আই ডিডন্ট নো দিস ওয়ান, আমার সারা জীবনটা এরকম হয়ে যেত আর কি। We would have a clutch for nothing. একটা ট্রিগার পয়েন্টের মতো। Trigger point. আচ্ছা, And ইন্টারেস্টিং। then another thing was, it's funny. They used to say, okay, do you have a struggle with your wife? আমারে বলছে আর কি, তো আমি বললাম যে we don't have no problem, but what she does is when she speaks quite loud. You know, do this. You know, but she would say a bit loudly, and that puts me off. So আমারে বলছে ওই সময়টা ধরছে আর কি, যে trigger point, when she says it loud, you try to ignore that, or you tell her not to say that. So আমি হইছে কি আপনার বাসাতে গেছি, বাসাতে গিয়ে I'm looking for the trigger point. When is this going to happen? When is going to start? So when শুরু হয়েছে আর কি, I stopped. I said no. I'm going to ignore it. So mashallah, I mean, if you know the trigger point anything, আপনি avoid করা সম্ভব আছে। আচ্ছা, So if I'm sure I learned it, I'm sure other fathers, I'm sure they can learn it too আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইসাক ভাই, আমরা এখন যদি আপনার ফাদার্স গ্রুপের কথা একটু বলি, যে আমরা শ্রোতামণ্ডলী আপনারা যারা শুনছেন তাদেরকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, একটু ভূমিকা। যে ইসাক ভাই আপনারা জানেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন। তো একটা ফাদার্স গ্রুপ স্টেপনি ইউনিটের এরিয়াতে
চলছে, সেখানে কিছুটা তিনি ইনভলভ আছেন। বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি হয়ে গেছে। তো আমরা এই ব্যাপারে এবং ভবিষ্যতের যে প্রজেক্টগুলো আছে এখানে কিভাবে কাজ করছেন, ওনারা কাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করছেন, এই ব্যাপারে যদি ইসা ভাই কিছু বলেন। স্টেপনি ফাদার্স গ্রুপ আমরা আসলে শুরু করছি 2007, সো ইটস কোয়াইট লং ওয়াইল ব্যাক। আপনার এইটা আমাদের কাজগুলো হলো যে আমাদের বাচ্চা এবং মা বাবাকে তাদের সম্পর্কটা শক্ত কিভাবে করা যায় আর কি। দিস ইজ সামথিং উই ওয়ান্ট টু ডু, মেক এ গুড বন্ডিং। ফারাজ ভাই, আপনিও কিন্তু আপনার যদি কিছু মাথায় আসে আপনাদের সঙ্গে শেয়ার করবেন। হি ইজ ওয়ান অফ দ্য মেইন। আচ্ছা, তো পারভেজ ভাইও ওটার সাথে জড়িত আছেন। সো আমি শুরু হয়ে দিব, এখনই বলবেন। আচ্ছা। সো দিস ইজ সামথিং আমরা দেখছি মিসিং আর কি, স্পেশালি ফাদার্স আর মিসিং। আমাদের সমাজে দেখছি মায়েরা আসলে বাচ্চাদের সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে ভালো, বা ফাদাররা অনেক ক্ষেত্রে আর কি এটা কম, অথবা আরো ইমপ্রুভ করা জরুরি আছে আর কি আপনার। তো আমরা এটার নামও দিয়েছি স্টেপনি ফাদার্স গ্রুপ। এখান থেকে শুরু হয়েছে আর কি আপনার। সো উই ডান লটস অফ ফাদার্স গ্রুপ। এটা কি শুধু ফাদারদের জন্য? একজন মা এসে যদি বলেন যে ফাদার্স গ্রুপ আমি একটু সাহায্য পাবো নাকি, তাহলে আপনারা? না, অবশ্যই আছে। আমাদের আসলে যে ট্রেনিং গুলো আপনার মায়েদের জন্য করি, পুরুষদের জন্য করি। আচ্ছা, দুইজনের জন্য। আসলে ফাদাররা শুরু করেছি আর কি, এই জন্য শুরু হয়ে গেছে এটা। আচ্ছা, বাপরা শুরু করছি আর কি। আচ্ছা। সো দিস ইজ সামথিং কোয়াইট ইউনিক মেবি। আচ্ছা, আপনারা তো পছন্দ লাগে না, বদলে দিব। যদি বোনরা কমপ্লেন করেন এটা বদলে দিব আর কি। আচ্ছা। সো এইটা আমরা আসলে নতুন একটা প্রজেক্ট নিয়েছি আমরা, যে মাই নেইবার্স। দিস ইজ সামথিং অলসো আমাদের মিসিং আর কি, যে আমাদের নেইবারদের সাথে আমাদের সম্পর্কটা যেভাবে গড়ার কথা ছিল আসলে এইগুলো হইতেছে না। স্পেশালি মুসলমান হিসেবে আমাদের তো আসলে দায়িত্বগুলো আছে ওদের সাথে সম্পর্কটা সুন্দর করা আর কি। এইটা আমাদের আগামী শনিবারে আমরা একটা 12টা থেকে 3টা পর্যন্ত একটা প্রোগ্রাম করবো। উই ইনভাইট অল দ্য নেইবার্স উই নো, any faith in any group will come together, and আমাদের ওদের জন্য 4টা আমরা প্রোগ্রাম রাখছি আর কি আপনার। উইল হ্যাপেন উইদিন 2-3 মান্থ। আচ্ছা। সো সেম গ্রুপ। সো একটা আছে, মনে করেন আমরা প্রথমে শুরু করবো আমরা কি চাই ওদের কাছ থেকে, তাদের এক্সপেকটেশন কি খানি হবে এটা। এরপরে আমাদের ওদের সাথে আপনার বোলিং আছে, আইস স্কেটিং আছে। একটা এলাকা থেকে আমরা পাহাড়গুলা হেঁটে হেঁটে চলবো আর কি, সেম গ্রুপ। সো আমরা এইমটা হইতেছে ফ্রম স্ট্রেঞ্জার্স টু ফ্রেন্ডস, অথবা নন এক্সিস্টেন্স নেইবার্স বলা যায় আর কি, নাই থেকে আমরা কতটুকু আগালাম আর কি, এইটা আমরা করবো। And even with them we planning to do a residential as well, a same group টা আর কি। And we're hoping to রেসিডেন্সিয়ালটার তারিখ কি ঠিক হয়ে গেছে? এটা মার্চে হবে, বাট এখন আমরা ফাইনালাইজ করিনি আর কি। সো এইটা একটা ডকুমেন্টারি হিসেবে বাইর হবে ভবিষ্যতে আর কি এইটা। সো এইটা হলো আমাদের একটা এইম আর কি আপনার। সো we working with Salvation Army, the charity group. They based around the world. They're quite a big group. Also locally we also working with Ocean Youth Connection. It's a Zafar Bhai used to work there as well. They work with young people, so we're trying to connect with them so they can connect with their parents as well. Or those line aki apnar. Whoever lives in Tower Hamlet, they're welcome on next Saturday. 12 o'clock we'll provide dinner as well, and we'll finish by 3 o'clock. অন্য কিছু জানতে হলে তো আমাদের অবশ্যই বলবেন। এইটার লাভগুলা কি হইতেছে আর কি আপনার জরুরি কেন, অবশ্যই উনি বলবেন নাকি আমাদের সময় থাকলে। ফারাজ ভাই, আপনি যদি জাস্ট সংক্ষেপে একটু ফাদার্স গ্রুপের উপরে সামান্য একটু আলোকপাত করেন। এসব ভাই বলে দিচ্ছেন, আসলে আমরা 7 বছর থেকে শুরু করার মূল কারণ ছিল যে আমরা দেখতেছি বাবারা কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে বাচ্চাদের সময় দিতে পারেন না। অনেক ক্ষেত্রে মারা বেশি ভূমিকা পালন করেন, আবার তারা পরিবারের কাজের জন্য লুক আফটারটা কম হয়। তখন দেখা গেছে যে আমাদের ছেলেরা ভালোভাবে পড়তে পারতেছে না এবং অনেক ক্ষেত্রে অনেক মিসগাইডেড হয়ে গেছে। সেজন্য আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা ফাদার্স গ্রুপ স্টার্ট করি এবং একটা অত্যন্ত ফলপ্রসূ একটা প্রজেক্ট। এবং লাস্ট ইয়ার এই বছরই আমরা 2টা ফান ফেয়ার করেছি, যেখানে পুরুষ মহিলারা আসছে। আমরা বিভিন্ন স্টলের ব্যবস্থা করেছি এবং আমাদের সাপ্তাহিক কিছু প্রোগ্রাম আছে যেখানে বাচ্চারা আসে তাদের আব্বা সহ, এবং আসার পর এখানে কিছু খেলাধুলা করতে পারে, স্নোকার খেলে, পুল খেলে। তো তাদের সাথে খেলার কারণে বাবাদের সাথে যে আমাদের একটা জড়তা আছে এটা দূর হয়, এবং সেই সাথে সাথে আমরা তাদের অনেক কথা টিপসগুলা দিই যে বাচ্চাদের কিভাবে গাইড করতে হবে, কিভাবে তাদের সাথে সম্পর্ক করতে হবে, কিভাবে পড়ালেখা করতে হবে।
এভাবে। আবার আমরা যখন ফান্ডে করেছিলাম এখানে প্যারেন্টিং কোর্সও রেখেছিলাম, সেখানে যে আমার সালভেশন আর্মি থেকে নিক এসেছিল এবং কাউন্সিলের ইনভলভমেন্ট ছিল, আমাদের মেয়র এসেছিলেন, আরও অনেক যারা সামাজিক কাজে জড়িত তারা আমাদের কাছে এসে অনেক গুরুত্বপূর্ণ কথা রেখেছেন এবং একটা হিউজ পরিবর্তন এসেছে। যদিও এটা ফাদার্স গ্রুপ নামে পরিচিত, তবে এটাতে মাদের ইনভলভমেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি, হাফ বলতে পারেন। এবং এটা আমাদের ফলপ্রসূ হওয়ার পর এখন আমরা নেইবার দেখতেছি, নন মুসলিম দেখতেছি যে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও বৃদ্ধি হওয়া দরকার। সেজন্য কিছু প্রজেক্ট নিয়েছেন এবং এসাক ভাই এটা তো বলেছেন আমাদেরকে। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন আমাদের কাছে আসলে এরকম আমাদের বাচ্চার এবং আপনাদের কোনো লাভ হবে তাহলে যোগাযোগ করবেন। এবং আমাদের একটা সেন্টার আছে, আমরা এখানে সপ্তাহে 4-5 দিন অ্যাক্টিভলি পরিচালনা করি। আরেকটা কথা, আমরা আবার কিছু এডুকেশনের ব্যবস্থা করেছিলাম যাদের আউট অফ স্কুল যে পড়ার দরকার, লেসনের প্রয়োজন, তার জন্য আমরা টিচার রেখেছিলাম, ইংলিশ মাস আমরা দিয়েছি। সে সাথে সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সও করেছি, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর আমরা অনেক ক্লাস নিয়েছি। সো বিভিন্নভাবে আমরা বাচ্চাদেরকে এবং তাদের প্যারেন্টসকে চেষ্টা করার ব্যবস্থা, শিক্ষিত করার এবং চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। একটা খবর যেটা প্রায় অনেকগুলো পত্রিকাতে এসছে, মোটামুটি হেডলাইন আকারে, এই খবরটার পরেই আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে যাব। সেটা হচ্ছে অধ্যাপক গোলাম আজমের ইন্তেকাল। লন্ডন বাংলা যে বলছে সেটা বলছে যে জামাতে ইসলামের সাবেক আমির ও ভাষা সৈনিক গোলাম আজম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল, এখানে আসলে 91 বলা হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় 92 এবং 92+ বলা হচ্ছে। মোটামুটি 90-এর উপরে এ কথা মোটামুটি ধরে রাখা যায়। বৃহস্পতিবার রাতে প্রায় 10টার দিকে 11:50 দিকে বলা হচ্ছে যে এটা কনফার্ম করা হয় যে আমরা জানি যে হসপিটালে তিনি ছিলেন ওই হসপিটাল থেকে সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার বের হয়ে এটা কনফার্ম করেন। তো অতি সংক্ষেপে ইসাক ভাই এবং ফারুজ ভাই যদি এই হেডলাইনটার উপরে কিছু বলেন। জি, ধন্যবাদ আহমদ শফিক ভাই। গোলাম আজম বাংলাদেশের রাজনীতিতে একটি বিতর্কিত নাম, পক্ষে বিপক্ষে অনেক কিছু আছে, এবং প্রবীণ রাজনীতিবিদ যিনি ডাকসুর জিএস ছিলেন এবং ভাষা আন্দোলন সহ অনেক কিছুতে উনি জড়িত ছিলেন এবং 71-এ ওনার ভূমিকা নিয়ে পক্ষে এবং বিপক্ষে অনেক কথাবার্তা আছে। তো উনি গত বৃহস্পতিবার রাত্রে 10টার দিকে স্ট্রোক করেছেন এবং তারপরে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর 8 ঘন্টা পরে তার মৃত্যু হয়। এটা নিশ্চিত করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া, এবং তার পরবর্তীতে তার ছেলে ব্রিগেডিয়ার আজমি, উনি বলেছেন যে তার আব্বার শেষ ওসিয়তের কথা, যেটা তিনি বলেছিলেন যে আমার জানাজা, আমি জামাতের একজন রুকন, তো আমার জানাজা যেন মৌলানা নিজামী পড়ান, যদি উনি সম্ভব না হয় তাহলে যেন আমাদের মৌলানা দেলওয়ার হোসেন সাইদি পড়ান। তখন ব্যারিস্টার তাজুল ইসলাম এটাও গণমাধ্যমে বলেছেন। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যখন ফেরোলি মুক্তি দেওয়ার জন্য পরিবারের আত্মীয় হতে হয়, যেহেতু এনারা কোনো পরিবারের আত্মীয় নেই, সেহেতু ওনাদের পরিবারের দেওয়ার সম্ভাবনা কম। পরবর্তীতে তার ছেলের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয় এবং আমরা দেখেছি প্রচুর লোকের সমাগম হয়েছে। বাট বিগত দিনগুলিতে আমরা যেভাবে দেখেছি সরকার জামাতের অন্যান্য নেতৃবৃন্দের জানাজায় যেভাবে বাধার সৃষ্টি করেছে, গোলাম আজমের জানাজায় এভাবে কোনো বাধার সৃষ্টি করে নাই এবং পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা রক্ষীরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, নিরাপত্তা দিয়েছে, এবং যারা কিছুদিন আগেও জামাতের বিপক্ষে মারমুখী ছিল তারা খুব পজিটিভ ছিল, সংযত ব্যবহার করেছে এবং হেল্প করেছে। এবং আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি লাখো মানুষের সমাগম হয়েছে এবং টার্কিতেই নাকি 80টা শহরে একসাথে ওনার গায়বানা জানাজা হয়েছে এবং অন্যান্য দেশেও হয়েছে, আমাদের ইংল্যান্ডেও হয়েছে। এটাই। আর বিপক্ষের লোকেরা তো কিছু বলেছে, তবে তাদের সংখ্যাটা খুব কম ছিল বলে আমার মনে হয়। আচ্ছা ইসাক ভাই, আসলে আমরা তো আমি কি বলবো, আসলে উনি আসলে
আগে বলে দিয়েছেন ভাইয়ে যে ওনার বিপক্ষ অনেক আছে, পক্ষও আপনি আছে। যদি এই একটু তো মানে আন্তর্জাতিকভাবে যে রেসপন্সটা হয়েছে এটার উপরে যদি সংক্ষিপ্ত আকারে একটু বলে ফেলেন। মানে আমরা জানি যে গতকালকে আমি একটা টক শো দেখছিলাম, বাংলাদেশ বেস টক শো মনে হয়। সেই টক শোতে তারা বলছিলেন যে বাংলাদেশের অন্য কোনো রাজনীতিবিদ এরকম বিদেশ থেকে যে জানাজা পড়ার এতগুলো জানাজা একসাথে আর কারো হয়েছে কিনা এই ব্যাপারে তারা সন্দিহান। মানে বাংলাদেশের বাইরে ওনার কিন্তু মানে বন্ধু ছাড়া মানে দুশ্মনে মনে হয় না কি কোনো পরিভাব আছে আর কি আপনার, বিকজ তাই না আপনার সৌদিতে রাখছেন, বিভিন্ন দেশগুলোতে রাখছেন আর কি। সো ইউ ক্যান সে ইন দ্যাট সেন্স যে সবার কাছে যোগ্য, মানে যোগ্য তো প্রমাণিত নেই, কিন্তু দুঃখ হলেও যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার মানে সবার কাছেই যে গ্রহণযোগ্য 100% গ্রহণযোগ্য এরকম খুব একটা না, মানে কিছুটা বিতর্কিত অবস্থান আছে। এইটা হয়তো মানে আমাদের দেশের কারণে হয়তো মানে পলিটিক্সের কারণে হয়ে গেছে আর কি। আপনার অনেকে মেনে নিতে পারতেছেন না, কিন্তু উনি যে জিনিসগুলো রেখে গেছেন, আপনি যদি ওনার বইগুলা পড়েন, ওনার যে এই যে আপনার কোরআনের তাফসীরগুলা পড়েন, এইগুলা পড়েন, আই মিন হি ইজ তাই মানে স্ট্যান্ড আউট, আপনি এটা বলতে পারেন। ওনার তো অনেক কিছু চলে গেছেন, কিন্তু দুঃখজনক হলে অনেক, আমি জানি না আসলে মানুষ মরার পরে মানে এইটা কিভাবে মানুষের মধ্যে থেকে যায়, যে অনেকে শুনেছি আর কি যে ওরা মানে মানে ওই যে সেলিব্রেশনও করছে অনেকে, যখন মরে গেছে মানে এইরকম মানে এরকম আমার মনে হয় এটা খুব কম, একেবারে কম সংখ্যক। কারণ আমার মনে আছে যে আমি ডক্টর আসিফ, হ্যাঁ আমি এইটা পড়ছি, ডক্টর আসিফের যে স্টেটাস আমি পড়েছি, ডক্টর আসিফ বলছেন তিনি প্রায় সবসময় প্রায় প্রতিনিয়তই টকশোতে আসেন বাংলাদেশের যে টকশোগুলোতে। উনি বলছেন ওনার কমেন্টগুলো এরকম ছিল যে আমাদের রাজনীতিক অনেকটা এরকম যে রাজনীতির মধ্যে বা আমরা, উনি ব্যক্তিগতভাবে বলছেন যে আমি ওনার সাথে একমত না বা অনেক ব্যাপারে বিরোধিতা ছিল, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে পটকা ফুটিয়ে সেলিব্রেশন করতে হবে এই ব্যাপারে উনি সম্মতি প্রকাশ করেননি। হ্যাঁ, আমি ওইটাই লক্ষ্য করছি। কালচার্ড মানুষ যারা তারা এই ব্যাপারে আসলে এটা তো আসলে রুচির মধ্যে পড়ে না। আমি টিভিতে দেখলাম মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী, উনি আবার রিফিউজ করেছেন যে ক্ষমাণ করতে বলছে। সাংবাদিকরা বলছিল বলে ক্ষমাণ করার কি আছে, একজন মানুষের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এখানে আমাদের কিছু বলার নাই। সো এটা তো সবাই হ্যাঁ এরকমই আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ইসাক ভাই এবং পারভেজ ভাইকে। আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। শ্রোতামণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি যে আগামী প্রোগ্রামে আপনাদের সহযোগিতা পাবো, আমাদের প্রোগ্রাম শুনবেন, এবং এই আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী প্রোগ্রামে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp / text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com.